তো দেখো এখন আমাদের এই রিলেটিভ স্যাচুরেশন, তারপরে মোলাল স্যাচুরেশন বা মোলাল হিউমিডিটি, অ্যাবসলিউট হিউমিডিটি, পার্সেন্টেজ স্যাচুরেশন, এই জিনিসগুলো বুঝবো। আর এই জিনিসগুলো এখন এই রিলেটেড ম্যাথগুলো সলভ করবো। দেখো এই জায়গায় কি বলা আছে, রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু, দেখো রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার। এটা কিন্তু পার্শিয়াল প্রেশার, হ্যাঁ, পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার অফ আই কম্পোনেন্ট, ঠিক আছে, অফ এনি কম্পোনেন্ট অথবা আই কম্পোনেন্ট আমি ধরে নেই, ঠিক আছে। এবং এই যে পি স্টার টি দেখতেছো, এটা কিন্তু ভ্যাপার প্রেশার অফ আই কম্পোনেন্ট অ্যাট সিস্টেম টেম্পারেচার। মানে সিস্টেমটা যে টেম্পারেচার মেনটেন করতেছে ওই টেম্পারেচারে তার ভ্যাপার প্রেশার, এবং ভ্যাপার প্রেশার কিন্তু বেশি হয়, কারণ কি ভ্যাপার প্রেশার কিন্তু ইকুইলিব্রিয়াম গেইন করার পর আমরা পাই, ঠিক আছে। এবং পার্শিয়াল প্রেশারটা যে কোনো সিচুয়েশনে হইতে পারে, ঠিক আছে। তো এই দুইটার যে রেশিও, এটাকে বলি আমরা রিলেটিভ স্যাচুরেশন, ঠিক আছে। তার মানে রিলেটিভ স্যাচুরেশন ইজ নাথিং বাট, দেখো এইচ আর ইজ নাথিং বাট, তোমার সূত্রটা এইভাবে মনে রাখো তাহলে সুবিধা হবে। এই জায়গায় হবে পার্শিয়াল প্রেশার আর এই জায়গায় হবে ভ্যাপার প্রেশার, ঠিক আছে। এবং পার্শিয়াল প্রেশারকে তুমি এইভাবে লিখতে পারো ওয়াই আই ইন্টু টোটাল প্রেশার। এটা লিখতে পারো কিনা? এটা পারো লিখতে। তার মানে এটা গেল তোমার পার্শিয়াল প্রেশার। এখন রিলেটিভ স্যাচুরেশন যাওয়ার পর আমরা কি করবো, মোলাল স্যাচুরেশন। দেখো মোলাল স্যাচুরেশনে কি বলছে, মোলস অফ ভ্যাপার ডিভাইডেড বাই মোলস অফ ভ্যাপার ফ্রি গ্যাস অথবা ড্রাই গ্যাস। ধরো আমার দুইটা গ্যাস আছে একটা সিস্টেমের মধ্যে, আমি ধরে নিলাম যে দুইটা গ্যাস আছে, হ্যাঁ, দুইটা গ্যাস আছে, একটা গ্যাস হলো এ আর একটা গ্যাস হলো বি। এখন আমি এটাকে ধরে নিলাম আই আর এটাকে ধরে নিলাম ড্রাই গ্যাস, ড্রায়ার, ঠিক আছে। যে কোনো একটা ড্রায়ার আর একটা ধরে নিলাম আই, ওটা যে কোনো কিছু হইতে পারে। এখন ধরো যখন সে স্যাচুরেশনে থাকবে তখন সে কি করবে, ধরো বা স্যাচুরেশন না থাকলেও কি করবে, ধরো এইটার একটা প্রেশার হবে পার্শিয়াল প্রেশার, এটার একটা পার্শিয়াল প্রেশার, তাই না? এটার একটা, এই দুইটার দুই ধরনের পার্শিয়াল প্রেশার, একটা টোটাল প্রেশার পাবো আমরা, তাই তো? আচ্ছা, তো এখন দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ প্রেশার যদি আমরা পাই, মানে দুইটা প্রেশারের যোগফল কি একটা প্রেশার পাচ্ছি, তার মানে আমি যেটাকে কনডেন্স করতেছি এটাকে আমরা যদি উপরে লিখি, ধরো এটাকে লিখলাম উপরে পি এ, আর নিচে লিখলাম টোটাল প্রেশার থেকে আমরা যদি পি এটা বাদ দিই তাহলে কি আমরা পি বি পাবো না? এটাই বলছে তোমার মোলাল স্যাচুরেশন। জাস্ট এই জায়গায় কি মোলস অফ ভ্যাপার, মানে মোলস অফ ভ্যাপার ডিভাইডেড বাই মোলস অফ ভ্যাপার ফ্রি গ্যাস, মানে শুধু ড্রাই গ্যাসেরটা চাইছে। এখন এই যে পিআইটা, এই পিআইটা কোত্থেকে আসবে জানো? এই পিআইটা আসবে, এই দেখো এইটা একটার সাথে আরেকটা রিলেট করা, তার মানে এই পিআইটা আসবে এই রিলেটিভ স্যাচুরেশন থেকে, ঠিক আছে। এই পিআই ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো এইচ আর ইন্টু এটা। মানে জিনিসটা হলো এরকম ছিল তোমার, এস এম বা মোলাল স্যাচুরেশন ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ এনি কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল প্রেশার মাইনাস পার্শিয়াল প্রেশার অফ দ্যাট কম্পোনেন্ট। তার মানে আমরা এই জায়গায় এটা মানে বাকিটুকু, বাকি যেটা থাকবে ওইটা। এখন এই পিআইটা কোত্থেকে আসছে জানো? এই যে দেখো আমরা রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু কি পড়ছি, রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু পড়ছি এইচ আর ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার আর ভ্যাপার প্রেশার অফ দ্যাট কম্পোনেন্ট এট দ্যাট সিস্টেম টেম্পারেচার। তার মানে এই দুইটাকে যদি এই পার্শিয়াল প্রেশারকে আমরা কি আকারে লিখতে পারি, এইচ আর ইন্টু, এটা লিখতে পারি। বুঝতে পারছি এটা কোত্থেকে আসছে? তুমি চাইলে এটাও মনে রাখতে পারো অথবা এইভাবে মনে রাখতে পারো, যে কোনো একভাবে মনে রাখলেই হলো, ঠিক আছে, সমস্যা নেই। আর দেখো অ্যাবসোলুট স্যাচুরেশন, তারপরে কি আমরা পড়তেছি অ্যাবসোলুট স্যাচুরেশন বা অ্যাবসোলুট হিউমিডিটি। অ্যাবসোলুট হিউমিডিটি দেখো কিছুই না, এই জায়গায় এস এ ইজ ইকুয়াল টু, দেখো এতটুকু অংশ, এই যে তুমি এম টুকু বাদ দিয়ে এতটুকু অংশ এর সাথে মিলে কিনা, এস এম, তাই কিনা? ঠিক আছে, তার মানে এস এ ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এস এম ইন্টু মাস অফ দ্যাট কম্পোনেন্ট ডিভাইডেড বাই মাস অফ ড্রাই এয়ার। এটা লিখতে পারি কিনা দেখো,
এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো একটার সাথে কিন্তু আরেকটা রিলেট করা, অথবা তুমি এই জায়গায় এই সূত্রটা মনে রাখতে পারো, মাস অফ ভ্যাপার ডিভাইডেড বাই মাস অফ ড্রাই গ্যাস। ঠিক আছে, আচ্ছা, এবার হলো পার্সেন্টেজ স্যাচুরেশন। দেখো এস এমটা কোনটা, এই যে এস এমটা এটা। এবার এস এম স্যাচুরেশন এটা কোত্থেকে পাবো, দেখো এস এম অ্যাকচুয়ালি পাবো হলো, আচ্ছা এই এস এম কোত্থেকে পাইছিলাম, এই যে ধরো এই এস এমটা যে পাইছিলাম বা মোলাল স্যাচুরেশনটা পাইছিলাম, এই জায়গায় কিন্তু পিআইটা যেটা করছিলাম সেটা কিন্তু আমরা কোত্থেকে পাইছিলাম, দেখো তো রিলেটিভ হিউমিডিটি থেকে। ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটি থেকে আমরা পাইছিলাম, বাট এই জায়গায় আসবে একদম স্যাচুরেশন অবস্থায় কোনো কম্পোনেন্টের ভ্যাপার প্রেশার ডিভাইডেড বাই টোটাল প্রেশার মাইনাস স্যাচুরেশন অবস্থায় তার ভ্যাপার প্রেশারটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমরা এস এম স্টারটা পাবো। ঠিক আছে, তো এটা এইভাবে পাবো। এখন আমরা একটা ম্যাথ সলভ করব, ম্যাথ সলভ করলে আসলে তোমরা বুঝতে পারবা জিনিসটা কি হয়। দেখো humid air at 75 degrees Celsius 1.1 bar at 30% relative humidity is feed into a process unit at a rate of 1000 meter cube per hour. Determine the molar flow rates of water, dry air and oxygen entering the process unit. তার মানে কি কি হচ্ছে, দেখো একটা প্রসেস ইউনিট আছে, ঠিক আছে, একটা প্রসেস ইউনিট আছে, এই প্রসেস ইউনিটের মধ্যে একটা স্ট্রিম আসতেছে। ঠিক আছে, একটা স্ট্রিম আসতেছে, এই স্ট্রিমের তোমার কি বলছে হিউমিড এয়ার, তাই না, এটা হিউমিড এয়ার। এটা যদি হিউমিড এয়ার হয় তাহলে এই জায়গায় ওয়াই মোল কে থাকবে, H2O পার মোল, এবং 1 মাইনাস ওয়াই মোল কি থাকবে, একদম ড্রাই এয়ার, একদম ড্রাই এয়ারটা থাকবে না, এটা থাকবে। এখন হিউমিড এয়ারের একটা ফ্লো রেট দেওয়া আছে কত, 1000 মিটার কিউব পার আওয়ার, এটা কি ভলিউমেট্রিক ফ্লো রেটটা দেওয়া আছে, এবং এটা টেম্পারেচার দেওয়া আছে কত, 75 ডিগ্রি সেলসিয়াস, মানে সিস্টেমের টেম্পারেচার 75 ডিগ্রি সেলসিয়াস, ভালো কথা। প্রেশার কত, 1.1 বার, তার মানে 1 অ্যাটমসফিয়ার, এবং রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে কত, 30%। তোমার কি কি বের করতে বলছে, দেখো তোমার বের করতে বলছে মোলার ফ্লো রেট অফ ওয়াটার। ঠিক আছে, মোলার ফ্লো রেট অফ ওয়াটারটা আমরা বের করব। তো মোলার ফ্লো রেট অফ ওয়াটার বের করা তোমার জন্য একদম ইজি একটা কাজ। কিভাবে, দেখো আমরা পিভি ইজ ইকুয়াল টু এন আর টি এটা জানি, তাই কিনা, জানি। তো এই জায়গা থেকে তুমি পি জানো 1 অ্যাটমসফিয়ার, মানে 1.1 বার ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার। ভলিউমেট্রিক ফ্লো রেট তোমার দেওয়া আছে 1000 মিটার কিউব পার আওয়ার। এনটা তোমার বের করতে হবে, আর এর ভ্যালু জানো, টেম্পারেচারও তোমার দেওয়া আছে 75 এর সাথে 273 যোগ করার পর যেটা আসবে ওটা তোমার টেম্পারেচার, তার মানে তুমি এন এর একটা ভ্যালু পাবা, এবং এন এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে 38 কিলোমোল পার আওয়ার। ঠিক আছে, তার মানে এই জায়গায় আমার এটার ভ্যালু কত, 38 কিলোমোল পার আওয়ার। এখন আমার যদি ওয়াই এর ভ্যালুটা পাই যায় তাহলেই তো হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াই এর ভ্যালুটা পাবো কিভাবে সেটা একটা কোয়েশ্চেন। দেখো তোমার রিলেটিভ হিউমিডিটি দেয়া আছে, রিলেটিভ হিউমিডিটি আমরা কি পড়ছি, দেখো রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু পড়ছি আমরা পার্শিয়াল প্রেশার ডিভাইডেড বাই ভ্যাপার প্রেশার অফ দ্যাট component at system temperature, তার মানে জিনিসটা এরকম হয় কিনা, HR ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার আমরা কি লিখতে পারি, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার, টোটাল সিস্টেমের প্রেশারটা আমরা লিখতে পারি, আর এই জায়গায় কি লিখতে পারি, ওই H2O আমার কি লিখতে পারি, 75 ডিগ্রি সেলসিয়াসে ভ্যাপার প্রেশারটা আমার লাগবে। দেখো হয়ে যাবে তোমার। এখন তুমি HR এর ভ্যালুটা জানো কত, 30%, ফাইন। তুমি ওয়াইটা বের করবা, টোটাল প্রেশারটা জানো কত, 760 মিলিমিটার মার্কুরি। তোমার জাস্ট কিটা লাগবে, এই ভ্যালুটা লাগবে না,
তাই কিনা? এই ভ্যালুটা পাইলেই তো হয়ে যাচ্ছে। এখন এই ভ্যালুটা কোত্থেকে পাবো? আমরা B3 টেবিলে যাব। দেখো B3 টেবিলে যাব, এই 70 আর 80 এর মধ্যে ইন্টারপোলেশন করব। ঠিক আছে, এই দুইটার মধ্যে ইন্টারপোলেশন করলে তোমার 75 ডিগ্রি সেলসিয়াসে প্রেশারটা আসবে 289 মিলিমিটার মার্কুরি। ঠিক আছে, আচ্ছা তোমরা ইন্টারপোলেশনটা নিজেরা করে নিও, তাহলেই হবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি। তো এটা কত? এই ভ্যালুটা কত? 289। ঠিক আছে, তার মানে তুমি এই জায়গা থেকে ওয়াই এর ভ্যালুটা পাই যাবা। ওয়াই কত আসবে? ওয়াই আসবে 1039 মোল H2O পার মোল। তার মানে তুমি এটা পাই গেছো। ঠিক আছে, 0.1039। মানে বাকিটুকু কি আমার? বাকিটুকু মানে 1 থেকে 0.1039 ড্রায়ার। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখো আমার সব কাজ শেষ। এখন আমাদের কাজ কি? আমাদের কিন্তু মোলার ফ্লো রেটস আমরা বের করে ফেলছি। হ্যাঁ, মোলার ফ্লো রেটস, এই যে মোলার ফ্লো রেটস বের করছে। তারপরে কি ড্রায়ারের ফ্লো রেট এবং অক্সিজেন এন্টারিং দ্য প্রসেস ইউনিট, এই দুইটা বের করতে হবে। এবং সরি, আর এই জায়গায় ওয়াটারেরটা বের করতে বলছে, সরি। দেখো তাহলে ওয়াটার কি পরিমাণ আছে সেটা আমরা কিভাবে বের করব? ওয়াটার, দেখো ওয়াটার 38, টোটাল ছিল 38 মোল ইন্টু 0.1039। ঠিক আছে, তাহলে এই জায়গায় 4 কিলোমোল পার আওয়ার, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে ড্রাই এয়ার কতটুকু? 38 থেকে 4টা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে না? 34 কিলোমোল ড্রাই এয়ার পার আওয়ার, এটা আরেকটা অ্যান্সার। ঠিক আছে, এখন তোমার বলছে অক্সিজেনের পরিমাণটাও বের করতে, অক্সিজেন কি পরিমাণ ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি কি না, 1 মোল ড্রাই এয়ার ইজ ইকুয়াল টু 0.21 মোল অক্সিজেন। তাহলে 34 মোল ড্রাই এয়ার ইজ ইকুয়াল টু 0.21 ইন্টু 34 মোল অক্সিজেন। তার মানে এটা কত আসবে? 7.14 মোল অক্সিজেন। দেখো আমার 1 নাম্বারটা শেষ। ঠিক আছে, এখন তোমার কি কি বলছে দেখো, মোলাল হিউমিডিটি বের করতে বলছে। 2 নম্বরে তোমার মোলাল হিউমিডিটি, অ্যাবসলিউট হিউমিডিটি, পার্সেন্টেজ হিউমিডিটি অফ দ্য এয়ার, এটা বের করতে বলছে। আচ্ছা, তোমার বইয়ে যেটা করছে, তোমার বইয়ে কিন্তু প্রেসার দিয়ে করছে। ঠিক আছে, আমরা কিন্তু মোল দিয়ে করব। দেখো মোলাল হিউমিডিটি আমরা কি জানি? মোলাল হিউমিডিটি, এই যে SM যেটা, এটাকে আমরা কি কি জানি? পার্শিয়াল প্রেসার অফ দ্যাট কম্পোনেন্ট। ঠিক আছে, আর এটাকে, সরি, হ্যাঁ, পার্শিয়াল প্রেসার অফ দ্যাট কম্পোনেন্ট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার, মানে টোটাল প্রেসার থেকে পার্শিয়াল প্রেসারটা বিয়োগ দিলে যেটা আসে ওইটা। অথবা তুমি এটা এইভাবে লিখতে পারো, মোলস অফ ভ্যাপার ডিভাইডেড বাই মোলস অফ ড্রাই এয়ার। ঠিক আছে, মোলস অফ ড্রাই এয়ার অথবা ড্রাই গ্যাস যেটাই বলো। তো এই জায়গায় দেখো মোল অফ ভ্যাপার, ওয়াটারের পরিমাণটুকু কতটুক ছিল? ওয়াটার কতটুকু ছিল? ওয়াটার কিন্তু ছিল 4 মোল। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমি 4 দিব। আর ড্রাই এয়ার কতটুকু ছিল? 34। তো এটা আসবে 0.117। ঠিক আছে, মোল H2O ভ্যাপার ডিভাইডেড বাই মোল ড্রাই গ্যাস। ঠিক আছে, আচ্ছা তোমরা চাইলে এই পার্শিয়াল প্রেসার এটা দিয়েও করতে পারো। এটা কোত্থেকে পাবা? ওই যে আমরা কি বলছি, এইচআর ইন্টু কি বলছি, ভ্যাপার প্রেসার, এটা গুণ দিলে আমরা PIটা পাবো। ঠিক আছে, কারণ ওটার রিলেটিভ হিউমিডিটি থেকে আসে এই পোর্শনটুকু। তার মানে এই পোর্শনটুকু কত আসে? এইচআর এর ভ্যালু কত? 0.3 ইন্টু, এটা আমি কত পাইছিলাম? এই যে দেখো 289 পাইছিলাম 75 ডিগ্রি সেলসিয়াসে, তার মানে 289। ঠিক আছে, এই প্রেসারটা কত? 1 ইন্টু 760। আর এটা কত? আবার এটার মতো আসবে,
ঠিক আছে, তোমরা যে কোনো একটা করলে হবে, এটা করলেও যে অ্যান্সার আসবে, এটা করছি এই যে দেখো সেম অ্যান্সারই আসছে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। আচ্ছা, তারপরে তোমার কি বলছে, অ্যাবসলিউট হিউমিডিটি বের করতে, তাই তো? অ্যাবসলিউট হিউমিডিটি কিভাবে বের করবো, আমরা কি বলছিলাম, মোলার হিউমিডিটিকে যদি জাস্ট আমরা কি করি, দেখো এস এম কে যদি আমরা জাস্ট ই দিয়ে গুণ দিয়ে দিই, মানে H2O, এটা যেহেতু ওয়াটার, আর এটাকে ড্রাই এয়ার, এটা দিয়ে যদি গুণ দিয়ে দিই, মানে এই পোর্শনটুকু দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গায় 0.117 ইন্টু ওয়াটারের ভর কত 18 গ্রাম, আর ড্রাই এয়ারের ভর 29 গ্রাম, তো এটা করলে আসবে হলো তোমার অ্যান্সার 0.0726। ঠিক আছে, এটা আসবে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমার পার্সেন্টেজ টেস্টে, তাই না, পার্সেন্টেজ হিউমিডিটি টেস্ট, মানে খুব সম্ভবত দেখো পার্সেন্টেজ হিউমিডিটি আমরা কি পড়ছিলাম, দেখো পার্সেন্টেজ হিউমিডিটি আমরা পড়ছিলাম এস এম ডিভাইডেড বাই এস এম স্যাচুরেশন কন্ডিশনে কতটুকু ছিল ইন্টু 100%। তো এইটা তো আমি পাইছি, এটা কত পাইছি, 0.117, তার মানে এই ভ্যালুটা আমার লাগবে। এই ভ্যালুটা আমরা কোত্থেকে পাবো, দেখো ভ্যাপার প্রেশার এট সিস্টেম টেম্পারেচার ডিভাইডেড বাই টোটাল প্রেশার, আবার ভ্যাপার প্রেশার এট সিস্টেম টেম্পারেচার, তার মানে এটা কত ছিল 289, এটা কত 289, এটা আসবে 760। তো এই পোর্শনটুকু এই জায়গায় বসাবা, তাহলে যেটা আসবে ওটাই তোমার অ্যাবসলিউট হিউমিডিটি। ঠিক আছে, তো দেখো আরেকটা পোর্শন বাকি আছে, সেটা কি তোমার দ্য ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট আমরা এখন কিন্তু বের করে নাই, তো ডিউ পয়েন্ট দেখো কিভাবে বের করবো, আমরা একটা সূত্র জানি না, রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার, আর এটা কি জানি, ভ্যাপার প্রেশার এট সিস্টেম টেম্পারেচার। ঠিক আছে, তোমার পার্শিয়াল প্রেশারের অ্যামাউন্টটা যত আসবে, ওইটা থেকে আমরা মেইনলি ডিউ পয়েন্টটা বের করি সব সময়। ঠিক আছে, তো রিলেটিভ হিউমিডিটির ভ্যালু কত 0.3, এই পার্শিয়াল প্রেশার সরি এই ভ্যাপার প্রেশার এট 75 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কত বের করছিলাম 289, তার মানে এই জায়গায় 289 গুণ করব এবং পার্শিয়াল প্রেশার একটা পাবো। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার কত আসবে 86.7। এখন দেখো এই যে পার্শিয়াল প্রেশারটা আসছে, ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটির সব ক্যালকুলেশন করার পর এটাকে আমার পার্শিয়াল প্রেশার আসছে, এই পরিমাণ আমার পার্শিয়াল প্রেশার আছে। এখন তুমি B3 টেবিলে যাবা, B3 টেবিলে যায় দেখবা যে ওয়াটারের কোন জায়গায় এই প্রেশারটা আছে, তখন তুমি যেই টেম্পার এবং ওই প্রেশারটা যে টেম্পারেচারে পাবা ওটাই তার ডিউ পয়েন্ট, 48.7 এরকম আসবে ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি ডিউ পয়েন্ট কিভাবে বের করবো, তো আমরা এভাবেই ডিউ পয়েন্ট বের করব। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ এভরিওয়ান।